বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায়, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি থেকে আজ পাঠ করছি ৩১তম পর্ব। ৯১ তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুব ভালো। ব্যাচেলার হ্যাপি গোলাকি টাইপ কমান্ডো কর্নেল হাফিজ আমাকে খুবই পছন্দ করতেন। আমি তাই সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, আমি ইউনিটে সিনিয়র অফিসারদের মধ্যে একজন, সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন কেন? বেচারা কর্নেল হাফিজ মুখ কাচুমাচু করে বললেন, দেখো, GHQ থেকে অর্ডার এসেছে কোনো বাঙালি অফিসারকে দায়িত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না। তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের উপর নজর রাখার নির্দেশও জারি করা হয়েছে। তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে এই গোপনীয় নির্দেশের কথা তোমাকে বিশ্বাস করে বললাম। আমার অনুরোধ সব বুঝে তুমি চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলবে। তোমার কোনো কিছু হলে ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাবো। বোঝার চেষ্টা করো, নেহায়েত অপারগ হয়েই আমি এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তার সিদ্ধান্তে কষ্ট পেলেও তার আন্তরিকতা এবং আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম। তার সতর্কবাণী সবাইকে জানানোর জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে। সেখানে ডেকে পাঠালাম নূর এবং মতিকে। সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সব কিছুই করতে হবে অতি সাবধানে। পশ্চিমারা আমাদের সব বাঙালিকেই অবিশ্বাসের চোখে দেখছে, তাই এতটুকু সতর্ক হলে আর রক্ষা নেই, মহা বিপদে পড়তে হতে পারে। সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বজিয়ে চলতে হবে আমাদেরকে। অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা। বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারো সাথে আলোচনা করা ঠিক হবে না। কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর সব বুঝতে পারলাম ইউনিটের সাথে আমার আর বাংলাদেশে যাওয়া হবে না। ঘটনা প্রবাহ এগিয়ে চলল অতি দ্রুতগতিতে। হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্সের জওয়ান বাঙালি অফিসার কর্নেল দস্তগীরকে বদলি করে দেওয়া হলো জিওয়ান মুজাহিদ কোর হেডকোয়ার্টার্স লাহোরে। তার এ বদলিতে আশ্চর্য হয়ে গেল কোয়েটারে অবস্থিত সব বাঙালি। আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক কিছু, কিন্তু অন্যান্য বাঙালিরা অবাক হয়ে গেল তার এই অস্বাভাবিক পোস্টিংয়ে। ডিভিশনের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন তাদের ঘুরে পড়ল বালি। আমি ও নূর একদিন গেলাম কর্নেল দস্তগীরের বাসায়। তার পরিবার তখন বাংলাদেশে। তাকে বললাম, স্যার, এরকম কি আমাদের চুপচাপ বসে থাকা যুক্তিসঙ্গত? কি করতে চাও? পাল্টা প্রশ্ন করলেন তিনি। আমি বললাম, দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবেই হোক। পাগল হয়েছ? ১,৫০০ মাইল দূরে বসে কি করতে পারো তোমরা? পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে, নয়তো বেলেলির অ্যামুনিশন ডিপো উড়িয়ে দিতে পারি। এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড ইন অ্যামুনিশন ধ্বংস হয়ে যাবে। অপূরণীয় ক্ষতি হবে সামরিক জান্তার। যুদ্ধ করার ক্ষমতাও কমে যাবে অনেকাংশে। পাগল নাকি? কী সব অদ্ভুত কথা বলছো? ইমোশনাল হয়ে এ ধরনের পদক্ষেপ নিলে তোমরা তোমাদের জন্যই শুধু বিপদ ডেকে আনবে না, বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালির জন্য। অবাস্তব চিন্তাধারা তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন। পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলেন, টু রিমেইন লোকাল দ্য কনস্টিটিউশন, সো বি ফেথফুল অ্যান্ড প্রভ ইউর ইন্টিগ্রিটি। পরিশেষে তিনি বললেন, তার উপর করা নজর আছে, তাই সার্বিক মঙ্গলের জন্য এভাবে যখন তখন তার সামনে যেন দেখা না করি। কি আশ্চর্য! এই দস্তগীর সাহেবকে জানতাম বিশেষভাবে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ একজন সাচ্চা দেশপ্রেমী হিসেবে। তাকে শ্রদ্ধাও করতাম সে কারণে। কিন্তু একই আজ তার মুখ থেকে একই শুনছি। মুহূর্তে মনটা বিষিয়ে উঠল। নূরকে বললাম, চলে যাওয়া যাক। বেরিয়ে আসছিলাম, তিনি বললেন, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল। Even if Bangladesh becomes a reality, preserve yourself. Bangladesh cannot go without you. And so, সব তার সুবিধাবাদী উক্তি শুনে গলাটা ঘিন ঘিন করে উঠল। এই সংসারে সত্যি মানুষ চেনা যায়। বিক্ষিপ্ত মন নিয়ে আমি ও নূর ফিরে এলাম। এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করেছিলেন সেদিনও তাকে আকুল মিনতি জানিয়েছিলাম, স্যার, এখনও সময় আছে।
আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের। আপনি রাজি থাকলে আমরা বুকের তাজা রক্ত রেখে আপনাকে সাথে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। তিনি রাজি হলেন না, রওনা হয়ে গেলেন লাহোরের পথে। ফিরে এলাম হতাশ হয়ে।